নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, যেটাকে আমরা বলি বল ও গতির সূত্র, এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আগের দিনের ভিডিওতে আমরা এই বল ও গতির সূত্র সম্পর্কে ইন্ট্রোডাকশন ও কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি তারই রেস্ট যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা কি জানবো? আমরা জানবো গ্যালিলিওর পরীক্ষা থেকে শুরু করে নিউটনের প্রথম গতিসূত্র, জড়তা এবং ভর ও জড়তার সম্পর্ক একদম সহজ ভাষায় বাস্তব উদাহরণের সাথে আমরা এগুলোকে শিখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত পয়েন্ট আজকে আমি আমার এই ভিডিওতে কভার করে দেব। সবার প্রথমে আজকে আমরা শিখব গ্যালিলিওর আনত তলের পরীক্ষা, গ্যালিলিওস এক্সপেরিমেন্ট। তোমরা কি জানো নিউটনের গতিসূত্রের ভিত্তি কিন্তু স্থাপন করেছিলেন এই বিজ্ঞানী গ্যালিলিও। তিনি আনত তল অর্থাৎ ইনক্লাইন্ড প্লেন নিয়ে তিনটি বিশেষ পরীক্ষা করেছিলেন। চলো আজকে আমরা ধাপে ধাপে সেই পরীক্ষার ধাপগুলো দেখে নিই। সবার প্রথমে দেখো, তোমরা সবাই খাতায় নোট ডাউন করো। সবার প্রথমে আছে নিচে গড়ানো বা নিচে নামানো। যখন কোনো বস্তুকে ওপর থেকে আনত তল বেয়ে নিচের দিকে গড়ানো হয় বা নামানো হয়, তখন অভিকর্ষের টানে তার বেগ ক্রমশ বৃদ্ধি পায়। মার্বেলকে যদি আনত তল বেয়ে নিচে নামানো হয়, তাহলে নামানোর সময় অভিকর্ষের টানে এর বেগ বৃদ্ধি পায়। দ্বিতীয় ধাপ কি ছিল? উপরে ওঠা। ঠিক একইভাবে বস্তুটি যখন তল বেয়ে ওপরের দিকে ওঠে, তখন তার বেগ ক্রমশ হ্রাস পায়। তাহলে লেখো, এই মার্বেলকেই যদি ওপরে ওঠানো হয়, ওপরে ওঠার সময় এর বেগ কি হয়? বেগ হ্রাস পায়। 3 নম্বর ধাপ হচ্ছে অনুভূমিক তল। অনুভূমিক তল সম্পর্কে গ্যালিলিও কি বলেছিলেন? ঘর্ষণহীন অনুভূমিক তলে মার্বেলটি অনন্তকাল সমবেগে চলতে থাকা উচিত। অর্থাৎ গ্যালিলিও এই সিদ্ধান্তে এলেন, যদি একটি সম্পূর্ণ ঘর্ষণহীন ফ্রিকশনলেস অনুভূমিক তল পাওয়া যায়, তবে বস্তুটি কোনো বেগ বৃদ্ধি বা হ্রাস ছাড়াই অনন্তকাল ধরে সমবেগে চলতে থাকবে। তাহলে এখানে কি বলছে সবাই নোট ডাউন করো। সরলরেখা বরাবর কোনো বস্তুকে সমবেগে চালিত রাখার জন্য বা সমবেগে চলার জন্য কোনো বাহ্যিক বলের প্রয়োজন হয় না। বাহ্যিক বল কেবলমাত্র তার বেগের পরিবর্তনের জন্যই ব্যবহৃত হয়। তাহলে গ্যালিলিওর এই এক্সপেরিমেন্টের সাহায্যে গ্যালিলিও যে কনক্লুশনে এসেছিল সেটা কি? সেটা হচ্ছে রেস্টে থাকা কোনো বস্তু সারা জীবন রেস্টে থাকবে, আবার মোশনে থাকা কোনো বস্তু সারা জীবন মোশনে থাকবে, যদি না তার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয়। তাহলে এই এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই কখন হবে? কেবলমাত্র তার বেগের পরিবর্তন করার জন্যই এই এক্সটার্নাল ফোর্সের প্রয়োজন হবে। এবার আমরা শিখব নিউটনের প্রথম সূত্র। নিউটন তার ফার্স্ট লতে কি কি বলেছেন সেগুলো সম্পর্কে আমরা জানব। দেখো, নিউটনের প্রথম সূত্রে বলেছে, বাহ্যিক কোনো অপ্রমিত বা অসমতুল্য বল প্রয়োগ করে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি বাইরে থেকে কোনো বস্তুর ওপর ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে রেস্টে থাকা কোনো অবজেক্ট সারা জীবন কিসে থাকবে? রেস্টে থাকবে। আবার মোশনে থাকা কোনো অবজেক্ট সারা জীবন মোশনে থাকবে। তাহলে নিউটনের প্রথম সূত্রে বলেছে, কোনো একটা অবজেক্টের ওপরে যদি আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, তাহলে রেস্টে থাকা অর্থাৎ স্থির বস্তু চিরদিন স্থির থাকবে, গতিশীল বস্তু চিরদিন গতিশীল থাকবে। নিউটনের এই প্রথম সূত্রেরই আর একটা নাম আছে, সেটা হচ্ছে জড়তার সূত্র, যেটাকে আমরা বলি ল অফ ইনার্শিয়া। কেন বলি? কারণ এটি বস্তুর গতির যে কোনো পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ করার প্রাকৃতিক প্রবণতাকে ব্যাখ্যা করে। অর্থাৎ কোনো একটা বস্তু যে রেস্টে থাকে অথবা কোনো একটা বস্তু যে মোশনে থাকে, তার নিজের একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। সেই নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স, নিজস্ব ধর্ম, সেটাকেই আমরা বলছি ল অফ ইনার্শিয়া। সেই অবজেক্টটার নিজস্ব ধর্ম। সেই নিজস্ব ধর্মটা কি? কোনো রেস্টে থাকা বস্তু, কোনো স্থির থাকা বস্তু সারা জীবন স্থিরই থাকতে চায়, এটাই তার ল অফ ইনার্শিয়া। আবার কোনো মোশনে থাকা বস্তু, কোনো গতিশীল বস্তু সারা জীবন মোশনে থাকতে চায়, সারা জীবন গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে সেই অবজেক্টের ইনার্শিয়া। তাহলে রেস্টে থাকা বস্তুর ক্ষেত্রে কেমন ইনার্শিয়া? সেটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, সে সারা জীবন স্থির থাকতে চায়। আর মোশনে থাকা কোনো বস্তুর ক্ষেত্রে কেমন ইনার্শিয়া, কেমন জড়তা? ইনার্শিয়া অফ মোশন। তাহলে এখান থেকে আমরা জানলাম এই জড়তা, এই ইনার্শিয়া জিনিসটা কি।
আসলে এই জড়তা বা ইনার্শিয়া হলো কোনো বস্তুর একটা নিজস্ব স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার একটা প্রাকৃতিক ধর্ম। অর্থাৎ কোনো বস্তুর গতি বা অবস্থা পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার যে মানসিকতা বা ঝোঁক, তাকেই আমরা জড়তা বলি। একেই ন্যাচারাল লেজিনেস বা প্রাকৃতিক আলসেমিও বলা যায়। এবার আমরা জানবো নিউটনের এই প্রথম গতিসূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? আমরা বলের সংজ্ঞা পাই। নিউটনের প্রথম সূত্র আমাদের বলের গুণগত সংজ্ঞা অর্থাৎ কোয়ালিটেটিভ ডেফিনেশন দেয়। এখানে আমরা বলটা কেমন সেটা সম্পর্কে জানতে পারি, বলের কোয়ালিটি সম্পর্কে জানতে পারি, কোয়ান্টিটি বলটার পরিমাণ সম্পর্কে আমরা জানতে পারি না। সেই জন্য তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যে বলের সংজ্ঞা পাই, সেই বলের সংজ্ঞায় সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিনেশন না কোয়ান্টিটেটিভ ডেফিনেশন। তোমাদের অবশ্যই উত্তরে বলতে হবে এটা অবশ্যই কোয়ালিটেটিভ ডেফিনেশন। অর্থাৎ এখানে আমরা বলের শুধু কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারি, কোয়ালিটি বের করতে পারি, কোয়ালিটি সম্পর্কে আইডিয়া পেতে পারি, ধারণা পেতে পারি, কিন্তু কোনো মান পেতে পারি না, কোনো ভ্যালু পেতে পারি না, কোয়ান্টিটি বের করতে পারি না। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? বল হলো সেই বাহ্যিক সত্তা যা বস্তুর স্থিতি বা গতির অবস্থা বদলায় বা বদলাতে চায়। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের কি পেলাম? বলের একটা সংজ্ঞা পেলাম। সেখানে কি দেখলাম? সেখানে দেখলাম বল, এই ফোর্স হলো এমন একটা বাহ্যিক সত্তা যা বস্তুর স্থিতি মানে রেস্ট পজিশন বা গতি অর্থাৎ মোশন অবস্থা বদলাতে চায় অথবা বদলে ফেলে। এবার তোমরা সকলে নোট ডাউন করো জড়তা বা ইনার্শিয়া কি, তারপরে আমরা শিখব ভর অর্থাৎ মাস কি। সবাই নোট ডাউন করে নাও জড়তা বা ইনার্শিয়া কি। জড়তা হলো কোনো বস্তুর নিজস্ব স্থির বা সমবেগে গতিশীল অবস্থা বজায় রাখার এবং গতি পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেওয়ার একটা প্রাকৃতিক ধর্ম। এটাকে আমরা বলি ন্যাচারাল লেজিনেস। এবার আমরা জানবো এই ভরের সাথে এই ইনার্শিয়া, এই জড়তার কেমন সম্পর্ক, অর্থাৎ ভরের সাথে জড়তার কি সম্পর্ক সেটা এবার আমরা জানবো। কি বলছে? ভর হলো অর্থাৎ এই মাস হলো জড়তার পরিমাপক। এই ভর হলো কি? জড়তার একটা পরিমাপ। এই ভরের সাহায্যে আমরা কোনো বস্তুর কতটা জড়তা, তার ইনার্শিয়া কত সেটা আমরা বলতে পারি। মনে রাখবে জড়তা অর্থাৎ ইনার্শিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস অর্থাৎ ভর। অর্থাৎ কোনো বস্তুর ভর বা মাস যত বেশি হবে, ইনার্শিয়া জড়তাও তত বেশি হবে। সেই জন্যে আমরা বলি ভারী বস্তুর ক্ষেত্রে অর্থাৎ যার মাস বেশি তার ক্ষেত্রে তার ইনার্শিয়াও কি বেশি, আর হালকা বস্তু অর্থাৎ তার মাস কম তার ইনার্শিয়াও কি কম। এবার আমরা দুটো বাস্তব উদাহরণের সাহায্যে এই ভরের সাথে ইনার্শিয়ার কেমন সম্পর্ক সেটা জেনে নেব। সবার প্রথমে দেখো ট্রেন বনাম শপিং কার্ট। বিশাল ভরের কারণে ট্রেনের জড়তা কি বেশি? কার তুলনায়? শপিং কার্টের তুলনায়। কারণ শপিং কার্টের মাস অর্থাৎ ভর কি কম। একটা বিশাল বড় ট্রেনের মাস বা ভর কি বেশি। তাহলে যার ভর বেশি তার ইনার্শিয়াও কি বেশি। তাহলে ট্রেনের ক্ষেত্রে ইনার্শিয়া বেশি, শপিং কার্টের ক্ষেত্রে এর ইনার্শিয়া বা জড়তা কম। যার যত ইনার্শিয়া বেশি তাকে থামাতে তত বেশি ফোর্স লাগবে, যার ইনার্শিয়া যত কম তাকে থামাতে তত কম ফোর্স লাগবে। সেই জন্য একটা ট্রেনকে থামাতে আমাদের বেশি ফোর্স লাগে কার তুলনায়? একটা শপিং কার্ট থামানোর তুলনায়। বোঝা গেল? তাহলে একটা জিনিস মনে রাখবে, মাস যত বেশি হবে অর্থাৎ ভর যত বেশি হবে, ইনার্শিয়া সেই অবজেক্টটা সেই বস্তুটার ইনার্শিয়াও তত বেশি হবে, আর ইনার্শিয়া যত বেশি হবে তাকে তত বেশি ফোর্স দিতে হবে। তাহলে ট্রেনের ক্ষেত্রে এর মাস বেশি অর্থাৎ এর ইনার্শিয়া বেশি, একে বেশি ফোর্স দিতে হবে থামানোর জন্য। শপিং কার্টের ক্ষেত্রে এর মাস ট্রেনের তুলনায় কম, তাহলে এর ইনার্শিয়াও ট্রেনের তুলনায় কম। তাহলে ট্রেনকে থামাতে যত ফোর্স লেগেছে তার থেকে শপিং কার্টকে থামাতে আরো কম ফোর্স দিতে হবে। ভারী পাথর বনাম ফুটবল। একটা ভারী পাথরে লাথি মারলে বেশি জড়তার কারণে পায়ে বেশি আঘাত লাগে, কিন্তু ফুটবলে লাথি মারা খুব সহজ। কেন? ভারী পাথরের মাস বেশি কার তুলনায়? ফুটবলের মাসের তুলনায়। তাহলে ভারী পাথরের মাস যেহেতু বেশি এর ইনার্শিয়াও বেশি, ফুটবলের মাস যেহেতু কম এর ইনার্শিয়াও কম অর্থাৎ জড়তা কম। ভারী পাথরের যেহেতু জড়তা বেশি একে বেশি ফোর্স দিতে হবে, বা ভারী পাথরকে যখন আমরা লাথি মারবো তখন সেই ভারী পাথর আমাদের বডিতে আমাদের দেহে বেশি ফোর্স দেবে, কারণ এর মাস বেশি এর ইনার্শিয়া বেশি, এ নিজের জায়গায় থাকতে বেশি চায়। সেই সাপেক্ষে ফুটবলের কি মাস কম ভর কম, এর ইনার্শিয়া অর্থাৎ নিজের প্রপার্টিতে নিজের অবস্থায় থাকার প্রবণতা ভারী পাথরের তুলনায় কম। তাহলে একে আমরা যখন লাথি মারি তখন এ ভারী পাথরের তুলনায় কম বল প্রয়োগ করে আমাদেরকে। সেই জন্যে ভারী পাথরের তুলনায় ফুটবলে লাথি মারলে আমাদের কম লাগে,
ভারী পাথরে অপেক্ষাকৃত বেশি লাগে, কারণ ভারী পাথরের মাস বেশি, ভর বেশি, এর জড়তা বেশি, এ আমাদেরকে বেশি বল প্রয়োগ করবে বা আমাদেরকে সেই ভারী পাথরকে সরাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে। এবার আমরা জানবো স্থিতি জড়তা, যেটাকে আমরা বলি ইনার্শিয়া অফ রেস্ট। এখানে স্থিতি জড়তা সম্পর্কে কি বলছে দেখো, স্থির বস্তু চিরকাল স্থির থাকে, এই যে স্থির থাকার প্রবণতা একেই বলে স্থিতি জড়তা বা ইনার্শিয়া অফ রেস্ট। মনে রাখবে জড়তা প্রধানত দুই প্রকার, প্রথমটি হলো স্থিতি জড়তা আর দ্বিতীয়টি হলো গতি জড়তা। স্থিতি জড়তাকে আমরা বলি ইনার্শিয়া অফ রেস্ট আর গতি জড়তাকে বলি ইনার্শিয়া অফ মোশন। তাহলে স্থিতি জড়তার সংজ্ঞা লেখো, স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে প্রবণতা, সেই প্রবণতাকেই বলে স্থির জড়তা। বাস্তব জীবনের উদাহরণ কি, চলো প্রথম উদাহরণ দেখো। বাস হঠাৎ চালু হলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, এর কারণ কি? বাস যখন স্থির থাকে যাত্রীর সম্পূর্ণ শরীরও স্থির থাকে, কিন্তু বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন শরীরের নিচের অংশ বাসের সাথে গতিশীল হয়, অথচ স্থির জড়তার কারণে শরীরের ওপরের অংশ স্থির থাকতে চায়, তাই যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। অর্থাৎ যখন একটা বাসে তুমি বসে আছো তখন তোমার বডিটা কিসে রয়েছে? ইনার্শিয়া অফ রেস্টে আছে। তোমার বডিটা কি চায়? রেস্টেই থাকতে চায়। কিন্তু বাস যখন মুভ করে গেল তখন বাস রেস্ট থেকে কোথায় চলে গেল? মোশনে চলে গেল। তোমার বডি পার্টের নিচের পোর্শন, লোয়ার পার্ট, নিচের অংশ, সেও সঙ্গে সঙ্গে মোশনে চলে গেল, গতিতে চলে গেল। কিন্তু তোমার বডির ওপরের পার্ট যেহেতু কন্ট্যাক্টে ছিল না বাসের, সেই জন্য সে তখনও স্থির থাকতে চায়, রেস্টে থাকতে চায়। তাহলে বডির নিচের পার্ট মোশনে চলে গেছে, কিন্তু ওপরের পার্ট ইনার্শিয়া অফ রেস্টের কারণে, স্থিতি জড়তার কারণে সে আগের জায়গায় থাকতে চায়। সেই জন্য তোমাদের বডি, তোমাদের দেহ, তোমাদের শরীর কি হয়? পেছনের দিকে হেলে পড়ে। নেক্সট এক্সাম্পল দেখো, গাছের ডাল ঝাঁকালে ফল বা পাতা নিচে পড়ে যায় কেন? গাছের ডাল ঝাঁকালে সেটি গতিশীল হয়, কিন্তু ফল ও পাতা তখনও স্থির থাকতে চায়। কিসের জন্য স্থির থাকতে চায়? স্থিতি জড়তা অর্থাৎ ইনার্শিয়া অফ রেস্টের কারণে নিজের জায়গায় স্থির থাকতে চায়। কিন্তু গাছ কোথায় চলে গেছে? গাছের ডালগুলো মোশনে চলে গেছে, গতিতে চলে গেছে। ফলে ডাল থেকে সেই আম বা ফল বিচ্ছিন্ন হয়ে অভিকর্ষের টানে নিচে পড়ে যায়। তাহলে এটাও ইনার্শিয়া অফ রেস্টের অ্যাপ্লিকেশন। স্থিতি জড়তার কারণেই গাছের ডাল ঝাঁকালে ফল বা পাতা নিচে পড়ে যায়। অর্থাৎ ধরো একটা গাছ আছে, সে রেস্টে আছে, সে স্থির অবস্থায় আছে, তুমি গেলে ছুটে গিয়ে গাছটাকে জোরে নাড়ালে গাছটা স্থির অর্থাৎ রেস্ট থেকে মোশনে চলে গেল, কিন্তু গাছের ডালে ঝুলে থাকা সে আম বা ফলটা বা পাতাটা সে তখনও স্থির অবস্থায় থাকতে চায় ইনার্শিয়া অফ রেস্টের কারণে, স্থিতি জড়তার কারণে। তাহলে গাছের ডাল মোশনে চলে গেছে, গাছের পাতা বা ফল তখনও ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। এই যে কন্ট্রাডিকশন ঘটে, বিপরীত ঘটনা ঘটে, এই জন্যই কি হয়ে যায়? পাতা বা ফলটা বিচ্ছিন্ন হয়ে যায় গাছ থেকে এবং অভিকর্ষের টানে নিচে নেমে আসে। নেক্সট এক্সাম্পল দেখো, লাঠি দিয়ে কার্পেট পেটালে ধুলো আলাদা হয় কেন? লাঠির আঘাতে কার্পেটটি হঠাৎ গতিশীল হয়ে যায়, কিন্তু ধূলিকণাগুলো তখনও স্থির থাকতে চায়। কিসের কারণে? স্থিতি জড়তার কারণে। এর ফলে কার্পেট তো মোশনে চলে গেছে, কার্পেট গতিতে চলে গেছে, কিন্তু সেই কার্পেটে থাকা ধূলিকণাগুলো সে তখনও একই জায়গায় থাকতে চায়। সেই জন্য সে কার্পেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অভিকর্ষের টানে নিচে পড়ে যায়। অর্থাৎ কার্পেট আর ধূলিকণা প্রথমে দুজনেই রেস্টে ছিল, স্থিতি অবস্থায় ছিল। তুমি লাঠি দিয়ে আঘাত করলে কার্পেটটা গতিতে চলে গেল, মোশনে চলে গেল, কিন্তু সেখানে কণাগুলো যেগুলো ছিল তাদের প্রত্যেককে তো তুমি আঘাত করোনি, তাই তারা স্থিতি জড়তার কারণে আগের অবস্থায় থাকতে চায়। তাহলে আগের অবস্থায় থাকতে চলে সে কি হয়ে যাবে? কার্পেট তো চলে গেছে সামনের দিকে, মুভ করে গেছে, কিন্তু তারা কি মুভ করেছে? কণাগুলো কি মুভ করেছে? মুভ করেনি, তারা আগের অবস্থায় রয়েছে। তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে গেল কার্পেট থেকে এবং অভিকর্ষের টানে তারা মাটিতে এসে পড়লো। তাহলে লাঠি দিয়ে কার্পেট পেটালে যে ধুলো বের হয়, ধুলোগুলো নিচে ঝরে পড়ে, এর কারণ কি? স্থির জড়তা, ইনার্শিয়া অফ রেস্ট এর কারণেই ঘটে থাকে। নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট এক্সাম্পল পোস্ট কার্ড এবং মুদ্রার পরীক্ষা। একটি গ্লাসের ওপর পোস্ট কার্ড রেখে তার উপরে একটা মুদ্রা রাখা হলো। এবার পোস্ট কার্ডে হঠাৎ আঙুল দিয়ে টোকা দাও, দেখবে পোস্ট কার্ডটি মোশনে চলে গেছে। দুজনেই প্রথমে, পোস্ট কার্ড এবং কয়েন দুজনেই প্রথমে রেস্ট অর্থাৎ স্থিতি অবস্থায় ছিল। তুমি পোস্ট কার্ডকে যেই আঘাত করলে বা কার্ডবোর্ডকে যখনই আঘাত করলে সে স্থির থেকে গতিতে চলে গেল, সে মোশনে চলে গেল, সে মুভ করে গেল, কিন্তু সেই কয়েনটা তখনও ইনার্শিয়া অফ রেস্ট অর্থাৎ স্থিতি জড়তার কারণে সে তার একই অবস্থায় থাকতে চায়। তাহলে কার্ডবোর্ড সরে গেল, সে একই অবস্থায় থাকতে চায়, ফলে কার্ডবোর্ড থেকে কয়েনটা বিচ্ছিন্ন হয়ে গেল এবং অভিকর্ষের টানে সে কি হলো? সেই মুদ্রাটা সেই গ্লাসের ভেতরে পড়ে গেল। তাহলে মুদ্রাটি স্থিতি জড়তার কারণে গতিপ্রাপ্ত না হয়ে সোজা গ্লাসের ভেতরে পড়ে যায়। এক্সাম্পলগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট আমরা শিখবো গতি জড়তা অর্থাৎ ইনার্শিয়া অফ মোশন এবং তার ডিরেকশন। গতি জড়তার হেডিংয়েই লেখো তোমরা, গতিশীল বস্তুর সমবেগে সরল রেখায় গতি অবস্থা বজায় রাখার প্রবণতা।
গতিশীল বস্তুর সমবেগে সরল রেখায় গতির অবস্থা বজায় রাখার প্রবণতাই হচ্ছে গতি জড়তা বা ইনার্শিয়া অফ মোশন। অর্থাৎ একটা গতিশীল বস্তু সমবেগে একই সরল রেখায় তার গতিটাকে বজায় রাখার চেষ্টা করে, এই যে তার প্রবণতা, এটাই হচ্ছে গতি জড়তা, এটাই হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। এর উদাহরণ দেখো, এর উদাহরণ আমরা জেনে নিই। অর্থাৎ আমাদেরকে যদি বলে গতি জড়তা বা ইনার্শিয়া অফ মোশন জিনিসটা কি, আমরা লিখব গতিশীল বস্তুর সরল রেখায় গতির অবস্থা বজায় রাখার প্রবণতাই হলো গতি জড়তা বা ইনার্শিয়া অফ মোশন। চলো এবার আমরা উদাহরণ দেখে নিই। চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? কারণ চলন্ত বাসের যাত্রীর পুরো শরীর গতিশীল থাকে। ব্রেক কষলে বাসের সাথে আমাদের শরীরের নিম্নাংশ, নিচের অংশ স্থির হয়ে যায়, কিন্তু গতি জড়তার কারণে শরীরের উপরিভাগ তখনও সামনের দিকে এগিয়ে যেতে চায়, সেই জন্য আমরা সামনের দিকে ঝুঁকে যাই। তাহলে কি হচ্ছে, প্রথমে বাসটা যখন মোশনে আছে, গতিতে আছে, তখন আমাদের শরীরের ওপরের পার্ট, নিচের পার্ট এবং বাস সবাই মোশনে আছে। বাস যখন হঠাৎ ব্রেক করছে, বাসটা কিসে চলে যাচ্ছে? স্থির, অর্থাৎ রেস্টে চলে যাচ্ছে। আমাদের শরীরের নিচের অংশ সঙ্গে সঙ্গে রেস্টে চলে যাচ্ছে, কিন্তু আমাদের শরীরের ওপরের অংশ বাসের ডিরেক্ট কন্ট্যাক্টে না থাকার জন্য তখন সে মোশনে থাকতে চায়। কেন? এটা তার নিজস্ব প্রপার্টি, ইনার্শিয়া অফ মোশন, অর্থাৎ গতি জড়তা। প্রত্যেকটা বস্তুই তার নিজের ধর্মে থাকতে চায়, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তাহলে আমাদের শরীরের ওপরের অংশ গতিশীল থাকতে চায়, কিন্তু আমাদের শরীরের নিচের অংশ বাস থেমে যাওয়ার কারণে সে রেস্টে চলে গেছে, স্থিরে চলে গেছে, স্থিতাবস্থায় চলে গেছে, সেই জন্য আমাদের শরীর সামনের দিকে ঝুঁকে যায়। নেক্সট এক্সাম্পল দেখো, দীর্ঘ লাফের সময় বা দীর্ঘ লাফ দেওয়ার আগে আমাদের আগের থেকে খানিকটা দৌড়াতে হয় কেন? দেখবে খেলোয়াড়রা দৌড়ে এসে জাম্প দেয়, কারণ খেলোয়াড়রা দৌড়ে এসে শরীরকে গতি জড়তা প্রদান করে যাতে তারা দীর্ঘ পথ অতিক্রম করে। অর্থাৎ আমরা খানিকটা দৌড়াতে থাকলে আমাদের শরীর কিসে চলে যায়? ইনার্শিয়া অফ মোশনে চলে যায়, গতিতে চলে যায়। তখন আমাদের শরীর কি করতে চায়? আমাদের শরীর মোশন অর্থাৎ গতি করতে চায়। সেই জন্যে খেলোয়াড়রা দৌড়ে এসে শরীরকে গতি জড়তা প্রদান করে এবং তারা দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। এবার আমরা কিছু উদাহরণ দেখব ইনার্শিয়া অফ ডিরেকশন অর্থাৎ দিক জড়তার উপরে নির্ভর করে কিছু উদাহরণ আমরা দেখে নেব। বস্তুর নিজ গতির দিক বজায় রাখার যে প্রাকৃতিক প্রবণতা, সেটাই হচ্ছে দিক জড়তা, যেটাকে আমরা বলি ইনার্শিয়া অফ ডিরেকশন। চলন্ত গাড়ি দেখো, সবার প্রথমে কি বলছে? চলন্ত গাড়ি হঠাৎ মোড় নিলে যাত্রী বাইরের দিকে হেলে পড়ে কেন? গাড়ি মোড় নেওয়ার সময় যাত্রী তার সরল রেখায় চলার প্রবণতা বজায় রাখতে চায়। অর্থাৎ যখন একটা গাড়ি সরলরেখা বরাবর চলে, তখন আমাদের বডি, আমাদের শরীরও সরলরেখা বরাবর চলতে থাকে। কিন্তু গাড়ি যখন হঠাৎ করে তার দিক পরিবর্তন করে, সে টার্ন নেয়, তখন আমাদের শরীর কি? আমাদের শরীরে দিক জড়তার কারণে, অর্থাৎ আমাদের শরীর তখনও কি চাই? সরলরেখা বরাবর চলতে চায়। সেই জন্যে আমরা কি করি? আমাদের শরীর সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করতে পারে না। কিসের কারণে? দিক জড়তার কারণে, ইনার্শিয়া অফ ডিরেকশনের কারণে। আমাদের শরীর আগের অবস্থায় থাকতে চায়, অর্থাৎ সরলরেখা বরাবরই ছুটতে চায়। এই জন্যে যাত্রীর শরীর কি হয়? বাইরের দিকে হেলে পড়ে। নেক্সট এক্সাম্পল দেখো, নেক্সট উদাহরণ, চাকা থেকে কাদা ছিটকে যায় কেন? চলন্ত সাইকেলে বা গাড়ির চাকা থেকে কাদা সবসময় চাকার স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট বরাবর সোজাসুজি ছিটকে যায়, তাই চাকার উপরে মাঠগার্ড ব্যবহার করা হয়। কি বলছে? চাকা থেকে কাদা ছিটকে যাওয়া। বলছে চলন্ত সাইকেলে বা গাড়ির চাকা থেকে কাদা সবসময় চাকার স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট বরাবর সোজাসুজি ছিটকে যায়। সেই জন্য আমরা কি করি? সেই জন্যে চাকার উপরে মাঠগার্ড ব্যবহার করি। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখলাম? সমস্ত পর্যবেক্ষণ থেকেই বিজ্ঞানী আইজ্যাক নিউটন তার প্রথম গতিসূত্র প্রদান করেছিলেন। কি বলেছিলেন? বাহ্যিক কোনো অপ্রতিমিত বা একক বল প্রয়োগ করে বাধা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা জড়তার সূত্র বলি, যেটাকে আমরা বলি ল অফ ইনার্শিয়া, কারণ এটি বস্তুর জড়তার ধারণাকে ব্যাখ্যা করে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি পাই? প্রথম গতিসূত্র থেকে আমরা গুণগত সংজ্ঞা অর্থাৎ কোয়ালিটেটিভ ডেফিনেশন অফ ফোর্স পাই। অর্থাৎ বল হলো এমন একটা বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর স্থিতি বা গতির অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটানোর চেষ্টা করে। তাহলে আজকের ক্লাসে আমরা যে মূল পয়েন্টগুলো শিখলাম, চলো একবার কুইক রিক্যাপ করে নিই। আমরা কিসের ধারণা পেলাম? ফোর্স, বলের ধারণা পেলাম। বল মানে আমরা কি শিখেছি? ধাক্কা বা টান অর্থাৎ পুল অথবা পুশ। এখানে আমরা কি শিখেছি? 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা কেমন করে করতে হয়, ডেরিভেশন সমস্ত কিছু আমি আগের ভিডিওতে শিখেছি। আর কি শিখেছি? সমতুল্য বল অর্থাৎ ব্যালেন্সড ফোর্স সম্পর্কে আমি তোমাদের ধারণা দিয়েছি, যেখানে বলেছি নেট ফোর্সটা কি হয়? 0 হয় এবং অ্যাক্সেলারেশনও কি হয়? 0 হয়। এখানে কোনো গতির পরিবর্তন হয় না। অসমতুল্য বল অর্থাৎ আনব্যালেন্সড ফোর্সে কি দেখেছি? নেট ফোর্সটা নটিক্যালস টু 0 হয়, শূন্য হয় না। অর্থাৎ এখানে ত্বরণ, অ্যাক্সেলারেশনও নটিক্যালস টু 0, অর্থাৎ এখানে ত্বরণ
ত্বরণ বা গতির প্রভাব ঘটে, গতির সৃষ্টি হয়, ত্বরণের সৃষ্টি হয়। এরপরে আমরা আজকে কি শিখলাম? নিউটনের ফার্স্ট ল শিখলাম। এখানে আমরা কি শিখলাম? এক্সটার্নাল যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। আর কি শিখলাম? জড়তা এবং ভরের সম্পর্ক। আমরা এখানে জানলাম জড়তার সাথে ভরের ডিরেক্টলি প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। ভর বাড়লে কোনো বস্তুর জড়তাও বৃদ্ধি পায়, আবার জড়তা যাওয়ার যত বেশি তাকে অবস্থার পরিবর্তন করতে আমাদের তত বেশি ফোর্স বা বলের প্রয়োজন হয়। এখানে আমরা জড়তা 3 রকম প্রকার পড়লাম। কি কি? একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা আর একটা দিক জড়তা। তো ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের চ্যাপ্টারের, আজকের অধ্যায়ের কিছু কনসেপ্ট এবং ধারণা। আশা করি পুরো ভিডিওটা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে সায়েন্স পিসিএম বাই সৌগত স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।